ওকে, এখন এই যে কার্বনকে যদি আমরা উত্তেজিত অবস্থায় তাকে যখন আমরা আর মানে কি বলা যায় ইলেকট্রন বিন্যাস করলাম, সেখানে দেখলাম এই যে 2s 2p 2p 2py 2pz। তার মানে এস এর ক্ষেত্রে এস অরবিটাল নিচ্ছি একটা, পি অরবিটাল নিচ্ছি কয়টা, তিনটা। এস অরবিটাল একটা, পি অরবিটাল হলো তিনটা। তার মানে এই তিনটা পি অরবিটাল আর একটা এস অরবিটাল মিলে, তিনটা পি অরবিটাল আর একটা এস অরবিটাল মিলে চারটা নতুন অরবিটাল গঠন করবে। সেই চারটা নতুন অরবিটাল ধর বলতেছি যে তিনটা পি অরবিটাল আর একটা এস অরবিটাল মিলে তারা একটা বক্স, তারা চারটা, এই বক্স গঠন দিলাম ফোর, মানে তারা চারটা একই রকম অরবিটাল গঠন করলো। সেই একই রকম অরবিটালের সাথেই আমাদের হাইড্রোজেনটা এইভাবে যুক্ত হবে, একটা যুক্ত হবে এটার সাথে, আরেকটা, এরকম করে চারটা হাইড্রোজেন এই বক্স বা নতুন যে অরবিটাল তার সাথে যুক্ত হবে। ওকে, এখন আমি একটু আগেই পড়ালাম যে যদি এস থাকে, পি থাকে, আরেকটা যদি পি থাকে, তাহলে এই চারটা অরবিটাল একত্রে মিক্সড আপ করে সেখানে আমি কোন সংকরণ পাই? চারটা মিলে যে আর কি নতুন চারটা পাবো, সেই সেই সংকরিত অরবিটালের নাম কি? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ। সেই চারটা অরবিটালের নাম কি? চারটা অরবিটালের নাম মানে? আম, এরম করে পড়ালাম না একটু আগে, এই তো এরম করে ধর একটা এস, দুইটা পি, একটা ও, ডি। এখন এই যে এক মানে তিনটা পি আর একটা এস অরবিটাল, তাহলে সেই চারটা মিলে sp3। sp3। হ্যাঁ, তার মানে sp3, sp3 এরম করে চারটা অরবিটাল গঠন হবে, এবং সেই চারটা অরবিটালগুলোর সাথে পরবর্তীতে এইভাবে বক্স প্রসেস, ধর এইখানে একটা হাইড্রোজেন যুক্ত হলো, এইখানে একটা হাইড্রোজেন যুক্ত হলো, এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, তখনই আমরা শুধুমাত্র এই তো CH4 যৌগটা পেতে পারি। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এখন আমি যদি একটা কাজ করি যে ধর মানে ফার্স্ট এটা কি ছিল, কার্বনের উত্তেজিত স্টেজ, সেখানে 1s2, 2s, 2s1, 2px1, 2py 2py1, 2pz1। আচ্ছা, এই যে প্রত্যেকটা অরবিটাল তো আসলে আমাদের ছিল আদি স্টেজে, বা যদি বলি আমাদের স্থির অবস্থা, বা যদি বলি আমাদের যদি বলি যখন আমি আর মানে যখন আমি যৌগ গঠন করতে চাইছি সেই অবস্থার এটা হলো ইলেকট্রন বিন্যাস। এখন যেহেতু আমি বললাম যে কার্বনের একটা এস এবং বাকি তিনটা পি অরবিটাল মিলে যে নতুন অরবিটাল গঠন করবে তাকে কি বলা হবে, sp3 না? তাহলে আমি যদি এখন লিখি যে কার্বন ছয়ের হাইব্রিডাইজ মানে সংকরিত অবস্থা ইলেকট্রোবিন্যাস, হাইব্রিডাইজ স্টেট, যদি আমি সংকরিত অবস্থায় ইলেকট্রোবিন্যাসটা বের করতে চাই, তখন আমি কি করব? যেহেতু 1s2 বা এস অরবিটাল যে আমাদের প্রথম মানে এন মানে যদি বলি প্রথম কক্ষপথে এস অরবিটাল যেহেতু সংকরণে অবস্থান বা কোনো প্রকার অংশ নেয় নাই, মানে এস অরবিটালের মেঘ সেই রকমই আছে, এস অরবিটালের মেঘে কোনো প্রকার আলো ভাত্তা বা আমাদের এই বাকি জিনিসপত্রগুলো তৈরি হয় নাই, তাহলে 1s2 সেভাবে থাকবে। এই 2s এর জায়গায় তখন বসে যাবে টু, গুণ কেন দিলাম, ম্যাথ করতেছি না, 1s2, এখানে হলো sp3 এর ওপর 1, 2 sp3 এর ওপর 1, 2 sp3 এর ওপরে একটা 1 আর একটা লাস্ট 2 sp3 এর ওপর 1। বল আসলে বোঝা গেছে কি আসলে বোঝাতে চাচ্ছি? হ্যাঁ, বুঝেছি। মানে আমি আসলে বোঝাতে চাচ্ছি যে এস অরবিটাল, পি অরবিটাল, পি এক্স, পি ওয়াই, পি জেড মিলে একটা নতুন অরবিটাল গঠন করবে। সেই সবগুলো অরবিটাল একই রকম হবে, কিন্তু তাদের মানে চারটা রকম নাম না, তাদের একটাই নাম, কিন্তু তারা আর কি চার রকম। ধর এইভাবে যে একই পেট থেকে চারটা যমজ বাচ্চা বের হইলো, তো যদি সেই টাইপের আসলে মানে আমাদের অরবিটালের ক্ষেত্রেও
একটা সংমিশ্রণ আমরা একটা 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 আলু ভর্তা করলাম, সেখান থেকে কিন্তু আমরা 4 রকম একই রকম আলু ভর্তা পাই, 4টা একই রকম আলু ভর্তা পাই। তার মানে তখন এই যে এসটা SP3-তে কনভার্ট হবে, PX-টাও SP3-তে, PY-টাও SP3-তে, PZ-টাও আমাদের SP3-তে কনভার্ট হবে। এখন এই যে একটা কথা লিখলাম, এই যে আমাদের SP3 1, SP3 এইখানে ধর 1-এর ওপর 1, তারপর কি 2 মানে 2 আবার SP3 তার ওপর 1, এই যে প্রত্যেকটাকে বলা হয় হলো সাই 1। সাই বলতে একটা কথা ছিল না, এটা হলো সাই 1, এটা হলো সাই 2, এটা হলো সাই 3, এটা হলো আমাদের সাই 4। অর্থাৎ আমি তখন একে লিখতে পারি এইভাবে, দেখ এটা আর কি কেন লেখা হচ্ছে, কারণ SP3 শেপটা বড়, এটা এত বড় লেখা কেন জানি মানে বলা যায় সমস্যা। তো সেই কারণে আমরা লিখি এভাবে 1:2, 2 সাই 1 তার উপর 1, 2 সাই 2 তার উপর 1, 2 ওমেগা না, কমপ্লেক্স তো আমার পড়াচ্ছি মাথা খেলে ওমেগা, 2 সাই 3 1, 2 সাই 4 তার উপর 1। মানে আমি যেহেতু সংকরিত অরবিটাল পাবো হলো 4টা, তার মধ্যে সবাইকে সাই দ্বারা যদি মানে সবাইকে সবাইকে ওইভাবে সাই দ্বারা না লিখে একটা বলছি সাই 1 সাই 2 সাই 3 সাই 3। এতটুকু কি ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। তার মানে আমি এই যে কার্বনের যে 6 নাম্বার, এর যখন সংকরিত অবস্থা পাচ্ছি, এর যখন সংকরিত অবস্থা পাচ্ছি, সেই শেপটা আসতেছে এইভাবে 1:2, 2sp3 এর ওপর 1, 2sp3 এর ওপর 1, আবার হলো 2sp3 এর ওপর 1, আবার হলো 2sp3 তার ওপর 1। কারণ কি? কারণ কার্বনের একটা s অরবিটাল এবং 3টা p অরবিটাল মিলে sp3 সংকরিত অরবিটাল 4টা গঠন করে। সেই 4টা 1টা 2টা 3টা 4টা আমি আর কি লিখে দিছি। সেখান থেকে আমরা বলতে পারি 1:2, 2 সাই 1 ইন্টু 1, 2 সাই 2 ইন্টু 1, তারপর হলো 2 সাই 3 ইন্টু 1, 2 সাই 4 ইন্টু 1। মানে এই পুরোটাকে আমি আসলে সাই 1 দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, এই পুরোটাকে সাই 2, এই পুরোটাকে সাই 3, এই পুরোটাকে সাই 4। ওকে, এখন এই যে যদি বলি আমাদের CH4 বা মিথেনের একটু আর কি পরিচয় দিয়ে যায়। মিথেনের আকৃতি হলো চতুস্তলকীয়, মিথেনের আকৃতি হলো চতুস্তলকীয়, এবং এটা আমি একটু পরে ব্যাখ্যা করব, টেনশন নাই, একটু পরে ব্যাখ্যা করতেছি এটা আর কি কেন চতুস্তলকীয়। এবং মনে রাখবি যে কার্বনের এই যে মানে কার্বন বা যদি বলি মিথেনের কার্বন হাইড্রোজেন, এই যে আমাদের 4টা হাইড্রোজেন, এই 4টা হাইড্রোজেন, এই 4টা হাইড্রোজেন কার্বন হাইড্রোজেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 109.5 ডিগ্রি। এবং এটা কেন আমি সব কিছু ব্যাখ্যা করব, খালি একটা আর কি বলে দিলাম। মানে আমরা কেন সংজ্ঞান শিখতেছি, সংজ্ঞান শেখার একটাই কারণ, এই যে ধর বইয়ে লেখা আছে যে মিথেনের সংকরণ অবস্থা বা চিত্র হলো চতুস্তলকীয়, মিথেনের অ্যাঙ্গেল হলো 109.5 ডিগ্রি। তাহলে এটা কোত্থেকে আসলো? এটা তো আসলে আকাশ থেকে আসেনি, এটার প্রত্যেকটা ব্যাখ্যা আছে। তো এটা আর কি মুখস্থবিদ্যা না, আমি একটু চেষ্টা করি যে ধীরে ধীরে সব কিছু আসলে বোঝা যায় কিনা, আচ্ছা মানে বলা যায় কিনা। তার মানে আমরা মোটামুটি যা বললাম তার সাপেক্ষে যদি এখন এক্সাম্পল 2 দিই, এক্সাম্পল 2 ধর আগে নিয়েছিলাম হলো কি, আগে নিয়েছিলাম হলো CH4, এখন নেব হলো বোরন ট্রাইক্লোরাইড মানে BCl3। BCl3-তে কেন্দ্রীয় পরমাণু হলো বোরন, বোরনের পারমাণবিক সংখ্যা হলো 5। তাহলে পারমাণবিক সংখ্যা যদি আমি মানে যখন যৌগ গঠন করেনি বা যদি বলি পরমাণু অবস্থায় ইলেকট্রোবিন্যাসটা করি, সেই ইলেকট্রোবিন্যাসটা আসবে 1:2, 2:2, 2px1, 2py0, 2pz0। আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি হলো Cl3। এখন নতুন যে পরমাণু আসে তারা সর্বদা একটা বন্ধন গঠন করার মাধ্যমে যুক্ত হয়। ধর এইখানে ক্লোরিন আছে, ক্লোরিনের সাথে যখন আরেকটা ক্লোরিন যুক্ত হবে তখন ক্লোরিনের একটা মুক্ত ইলেকট্রন লাগবে, আরেকটা ক্লোরিন আসবে যে তার আরেকটা মুক্ত ইলেকট্রন বন্ধনজন ইলেকট্রন লাগবে। মানে এই দুইটা বন্ধন ইলেকট্রন পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা Cl2 যৌগ বা Cl2 একটা অণু গঠন করে। সেমভাবে এইখানে কিন্তু আমাদের এই মুক্ত ইলেকট্রন বা যদি বলি মুক্ত জোড় বা যদি বলি বিজোড় ইলেকট্রন কিন্তু শুধুমাত্র px এর মানে px এর কাছে আছে।
পি এক্স এর কাছে যদি আমরা শুধুমাত্র একটা ক্লোরিন যুক্ত করে দিই, তাহলে কিন্তু সেই টোটাল যে যৌগটা বা এই টোটাল যৌগটা পাবো বিসিএল, বিসিএল পাবো। কিন্তু বাস্তবে কিন্তু আমরা বিসিএল বলতে কোনো যৌগ দেখি না, বাস্তবে আমরা যৌগ দেখি হলো বিসিএল 3। তাহলে বিসিএল 3 পাওয়ার টেকনিকটা কি, বিসিএল 3টা কেমনে পাইছি, প্রথমে যেহেতু যৌগ গঠন করতে লাগছি, যৌগ গঠন করার ক্ষেত্রে আমাদের এইখানে একটা শক্তির ব্যাপার আছে, শক্তি দিতে হয়, আমরা আসলে শক্তি দিই তাপের মাধ্যমে, তাপ দেওয়ার মাধ্যমে কি হয়, এই যে এই যে 2s1, সেই s1 থেকে একটা ইলেকট্রন ভেঙে যায়, একটা ইলেকট্রন ভেঙে বলতে সরে আসে, সরে এসে 2p এই 2p এর ঘরে চলে আসে, মানে এই যে বক্স, সেই বক্সটা ফাঁকা ছিল, সেখানে আরেকটা ইলেকট্রন চলে আসলো। এখন আমরা এইখানে বিজোড় অরবিটাল বা বিজোড় ইলেকট্রন পাচ্ছি হলো 3টা, একটা দুইটা তিনটা। তাহলে এর কাছে একটা ক্লোরিন যুক্ত হবে, এর কাছে একটা ক্লোরিন যুক্ত হবে, এর কাছে আরেকটা ক্লোরিন যুক্ত হবে, তখন আমরা বলতে পারবো যে বিসিএল 3 বলতে একটা যৌগ এক্সিস্ট করে। ক্লিয়ার? আচ্ছা, এইখানে এই যে বিসিএল 3 অরবিটাল বা যদি বলি বিসিএল 3 সংকরিত অরবিটাল গঠন করার ক্ষেত্রে আমাদের এস অরবিটাল লাগতেছে হলো একটা, পি অরবিটাল লাগতেছে হলো দুইটা, মানে এস একটা পি দুইটা। তাহলে এই দুইটা থেকে আমরা যখন নতুন সংকরিত অরবিটাল বের করব, সেটা কি আমাদের sp2 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 না? হুম। তাহলে এখন যদি আমি এর সংকরিত অবস্থার যদি ইলেকট্রন বিন্যাসটা করতে চাই, তাহলে যদি বলি কি 1s2 2sp2 তার উপর একটা 1, 2sp2 তার উপর একটা 1, তারপর হলো কি 2sp2 তার উপর একটা 1, মানে সংকরিত, এটা হলো সংকরিত সংকরিত অবস্থা ইলেকট্রন বিন্যাস। সংগৃহীত অবস্থা ইলেকট্রন বিন্যাস 1s2 2sp2 2sp2 1 2sp2 তারপর 1, মানে আমার এতক্ষণ প্যাচাল পাড়ার মেইন লক্ষ্য হলো, আগে কি ছিল, একটা ছিল এস অরবিটাল যেটা হলো আমাদের গোলকের ন্যায়, তারপরে ছিল দুইটা পি অরবিটাল, একটা হলো আমাদের মানে দুইটা হলো ডাম্বেল আকৃতির। কিন্তু এই যে তারা যে আগে বা গ্রাউন্ড স্টেট, মানে এই স্টেটকে বলা হয় হলো আমাদের গ্রাউন্ড স্টেট, ভুলে গেছিলাম, এটা হলো আমাদের গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেটে তারা বিভিন্ন আকৃতির বা বিভিন্ন শেপে থাকতে পারে, কিন্তু সংকরিত হওয়ার পর সংকরণের প্রসেসে গেলে তখন কিন্তু মানে তখন কিন্তু তারা আর একই রকম বা যদি আলাদা আলাদা থাকে না, একই রকম সবগুলোর চেহারা হয়ে যায়, তখন সবগুলোকে আমরা একটা নামে ডাকতে পারি, যে সংকরিত অরবিটাল বা sp2 অরবিটাল বা sp3 অরবিটাল। তখন আর এই রকম আলাদা করে px অরবিটাল, p অরবিটাল, pz অরবিটাল এইভাবে আলাদা করে ডাকার প্রয়োজন পড়ে না। ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার। তাহলে এতটুকু পড়া থেকে যদি আমি এখন সংকরণের ডেফিনেশনটা দিই, ডেফিনেশন লাগবে না, তবুও স্টিল একটু শুনে রাখ, যে আসলে একটু মানে একটু আর কি ফিল আসবে, বা এতক্ষণ যা পড়ছি তার একটা বলা যায় কি, মানে তার একটা সামারি আসবে। ডেফিনেশন অফ হাইব্রিডাইজেশন, মানে যদি আমি আগে লিখি, লেখার পরে প্রত্যেকটা কথা বুঝতে পারবি, সমস্যা নাই। যে কোনো পরমাণুর যোজ্যতা স্তরে সমসংখ্যক অরবিটাল সৃষ্টির প্রক্রিয়া। কি অবস্থা, তোমার তো হাত থেকে লিখতে ভালো হতো নাকি? কোনো পরমাণুর যোজ্যতা স্তরে
অরবিটালগুলোর সংমিশ্রণের ফলে সমশক্তির সমসংখ্যক অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় কি? সংকরণ। বল, এতক্ষণ যা পড়াইছি তা কি বোঝা গেছে এই এই সংজ্ঞার মাধ্যমে? হ্যাঁ, বুঝা গেছে। আচ্ছা, সংকরণে যে আমরা বিরাট বড় একটা সংজ্ঞা মুখস্থ করতাম, হ্যাঁ, এখন কি আর মুখস্থ করা লাগবে? না, ওকে, আমি এটা বলা যায় ইন্টার পরীক্ষা আগে আগে শিখছিলাম, তো তারপর থেকে শোন, সংকরণ আমাকে পিডিএফ না দিলে তখন দেখিস। আজকে শিওর দেব, মাস্ট। আচ্ছা, এখন আমরা সংকরণ বের করার একটা সূত্র দেখব। সংকরণ মানে এখন থেকে আমাদের সংকরণ বের করার টেকনিকগুলো স্টার্ট হবে। আমি তার আগে সংকরণ বের করার একটা ফর্মুলা। প্রক্রিয়া বলতে বলা যে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হলো আমাদের এক্স ইকুয়াল টু হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। সূত্রটা আগে হয়তো বা দেখা হয়েছে, তো আমি আজকে আবারও সব কিছু ব্যাখ্যা করে দিচ্ছি। এটা আমাদের কি? এটা হলো আমাদের অ্যানায়নের চার্জ। এতে অ্যানায়ন, ইংলিশের এতে অ্যানায়ন, তো এই কারণে এতে হলো অ্যানায়নের চার্জ, এতে হলো অ্যানায়নের চার্জ। সি কি? সিতে কি আছে? ক্যাটায়ন, সিতে হলো ক্যাটায়নের চার্জ। এম কি? এম হলো কেন্দ্রীয় পরমাণুর সাথে একযোজি যুক্ত, সরি, কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজি পরমাণুর সংখ্যা। যুক্ত পরমাণুর সংখ্যা। লাস্ট এই যে ভি, ভি মানে হলো আমাদের কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা। সব কিছু ব্যাখ্যা করবো, আগে একটু লিখি। আচ্ছা, এক্স কি? এক্স হলো সংকরিত অরবিটাল। এখন এই প্রত্যেকটা পরিচয় একটু আমি আর কি বুঝে দিই। ভিটা কি? ভিটা বলছে হলো কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা। ধর একটা নিলাম হলো CH4, CH4 এ কেন্দ্রীয় পরমাণু হলো কার্বন, কার্বনের যোজ্যতা স্তর মানে কি? মানে যদি বলি কার্বনের ইলেকট্রন হলো 6টা, তাহলে 2 4। যোজ্যতা স্তর মানে হলো কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথ, সর্বশেষ কক্ষপথে মানে এই আর কি যতগুলো ইলেকট্রন তাকে বলে কি যোজ্যতা ইলেকট্রন। তার মানে কার্বনের শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন আছে, বলছে হলো যোজ্যতা স্তর ইলেকট্রন সংখ্যা। তাহলে কার্বনের ক্ষেত্রে ভির মান হলো 4। যদি বলি NH3, NH মানে যদি বলি NH3 বা যদি বলি অ্যামোনিয়া, অ্যামোনিয়ার ক্ষেত্রে আমাদের এই কি বলা যায় কেন্দ্র পরমাণু হলো নাইট্রোজেন, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 7। তার মানে কি 2 5, তার মানে কি এই যে 5 নাম্বার মানে 14 স্তরে 5টি ইলেকট্রন আছে, তার মানে NH3 বা নাইট্রোজেনের ক্ষেত্রে ভির মান হলো 5। আচ্ছা, এম কি? এম বলছে হলো কেন্দ্রীয় পরমাণুর সাথে একযোজি পরমাণুর সংখ্যা। তার মানে এই যে CH4 বা মিথেনের যৌগে কেন্দ্রীয় পরমাণুকে, কেন্দ্রীয় পরমাণু হলো আমাদের কার্বন, কার্বনের সাথে একযোজি পরমাণু কয়টা হয়েছে? কার্বনের সাথে একযোজি পরমাণু হয়েছে 4টা। তার মানে এই ক্ষেত্রে এম এর মান হলো 4। NH এর ক্ষেত্রে যদি আসি, NH3 এর ক্ষেত্রে আমাদের হলো কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, নাইট্রোজেনের সাথে কেন্দ্রীয় পরমাণু যুক্ত হয়েছে কে? সরি, একযোজি পরমাণু বলা যায় একযোজি পরমাণু যুক্ত হয়েছে হাইড্রোজেন, তাহলে সেই ক্ষেত্রে এম এর মান হলো 3। আচ্ছা, তারপরে যদি আমি এইটা দিই, এটা তুই আমাকে একটু বল যে এর এম এর মান কত হবে। ধর একটা যৌগ আছে, আমি আসলে বানিয়ে দেবো নাকি ভুল? দাঁড়া, বানিয়ে দিলে ভুল হবে, খাতা দেখিয়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো পাইছি। ধর এরকম আছে যে XeO4, এইখানে এম এর মান কত? ধর এক্স হলো আমাদের মানে এক্সই হলো জেনন, জেনন হলো আমাদের
কি বলা যায় কেন্দ্রীয় পরমাণু। তাহলে তাহলে সেখানে এম এর মান কত? এম হলো কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত, কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী পরমাণুর সংখ্যা। ওয়েট, কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত, এখানে একটা মানে বলছি ঠিক কিন্তু ভুল করছি, কেন জানি ভুল করলাম এটা। একটু আগেই বলিস না, ভুল হবে। এটা আমাদের একটু পিছে যাবে। আচ্ছা এখন দেখি, বল যে এক্সি ও F4 এই যোগে এই যে এই যে সূত্রের বা এই যে বড় একটা সূত্র লিখছি, সেই সূত্রের এম এর মানটা এক্সি ও F4 যোগে কত? হ্যালো, হ্যালো। কোশ্চেন দেখতে দে। এম এর মান কত? আম, এটা করতে আমার মেলা টাইম লাগবে, তুই না আমাকে হোমওয়ার্ক দে। এই মেলা টাইম লাগবে কেন আজব, এটা তো চোখে দেখার মাধ্যমে বোঝা যায়। টাইম লাগবে কেন? কারণ করতে হবে, থাম। কেমনে করবে এটা? আরে সূত্র দিয়ে। আরে আমি তো এক্স এর মান চাইনি, আমি চাইছি যে এখানে এম এর মান কত। এম এম এক্সি ও ও F4 আচ্ছা। যৌগে যুক্ত একযোজী পরমাণুর সংখ্যা কত। আমি তো আসলে এক্স এর মান চাইনি। ও, চারটা। চারটা কেন? অক্সিজেন কেন নয়? অক্সিজেনকে আমরা কেন নিচ্ছি না? তো তুই একটা যৌগের মধ্যে তুই তো তিনটা জিনিসকে নিয়ে কাজ করিস না, তো দুইটাকে নিয়েই করবো না, তো আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি। আহ, না, এম হইল এইখানে দেখ, এই মানে এইখানে কি লিখছি, এম হলো কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী পরমাণুর সংখ্যা। অক্সিজেন কি একযোজী নাকি দ্বিযোজী? ও, অক্সিজেন। অক্সিজেন দ্বিযোজী। ও তো অক্সিজেনের, দ্বিযোজী। হ্যাঁ যেহেতু দ্বিযোজী বা অক্সিজেনের যোজনী হলো দুই, সে কারণে আমরা আসলে অক্সিজেনকে নিচ্ছি না। ওকে, ওকে, আমরা এখন পরের ক্ষেত্রে যাব। তার মানে আমরা সূত্রটা মোটামুটি বুঝছি, সূত্রটা মোটামুটি বোঝা হয়েছে, পারবো এখন নাকি? হ্যাঁ, পারবো। ওকে, এখন যদি আমি তার পরের কথাতে আসি, পরের কথা বলতে এই টাইপের বেশ কিছু এখন এক্সাম্পল দেখাবো। এক্সাম্পল দেখে বারবার একটু আগে বলবো, তার আগে আমি এই এই জিনিসটা একটু আর কি করে নিই, লিখে নিই। এক্স ইকুয়াল টু দুই যখন আসবে, মানে এক্স কোনটা, এক্স হলো, দাঁড়া ওই সূত্রটা আগে বড় করে লিখি। এই সাল, এক্স ইকুয়াল টু হাফ ভি প্লাস এম, ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। এবং মাইনাস সি কেন হচ্ছে, মাইনাস এ কেন হচ্ছে, সেগুলো আমি বলবো। একটু ওয়েট, একটু ওয়েট, আস্তে আস্তে সব বলবো, টেনশন নাই। এটা একটু গাঢ় করে নিত। ওকে, ভিটা কি? আচ্ছা, ভি হলো ভ্যালেন্স ইলেকট্রন, ভি হলো ভ্যালেন্স ইলেকট্রন, ভিতে আসছে হলো ভ্যালেন্স ইলেকট্রন। সেখানে হলো ভি প্লাস এম দিয়ে কি, এম তো হলো মনো, মনো টাইপ কি জানি একটা মনো অ্যাটম বা এই টাইপ, সেজন্য হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস। এখন এইখানে ক্যালকুলেশন করে যদি আমরা এক্স এর মানটা দুই পাই, এক্স এর মান দুই মানে কি, এক্স এর মান দুই মানে দুইটা ইলেকট্রন বা সরি দুইটা অরবিটাল ওই সংকরণে গঠন করছে। তাই দুইটা অরবিটাল ওই সংকরণে কখন গঠন করে, মানে কোন গঠনে থাকে, আমি একটু যাই আগে, মানে দুইটা অরবিটাল মিলে, এই তো দেখ প্রথমটা কি দুইটা আছে না, দুইটা হ্যাঁ। অরবিটাল আছে না, দুইটা অরবিটাল মিলে যখন একটা অরবিটালে কনভার্ট হবে বা একই রকম অরবিটালে কনভার্ট হবে, তখন কিন্তু সেটা দ্বারা আমাদের এসপি, তিনটার ক্ষেত্রে SP3, চারটার ক্ষেত্রে SP3D, এইভাবে একটা শেপ আছে। তা এই শেপগুলো যদি আমি একটু আর কি লিখে দিই, এগুলো ধর একটু আর কি লিখে দিলাম, হয়ে গেল। এক্স এর মান যখন আমাদের দুই, এক্স এর মান দুই হইলে
সেইটা হলো আমাদের এসপি সংক্রানের মধ্যে পড়বে। এক্স এর মান যদি 3 হয় সেটা আমাদের এসপি টুর মধ্যে পড়বে। এক্স এর মান যদি 4 হয় সেটা sp3 সংকরণ বা sp3 সংকরিত অরবিটাল গঠন করবে। এক্স এর মান 5 হইলে sp3 ডি গঠন করবে। এক্স এর মান যদি 6 হয় তাহলে সেটা sp3d2 তে কনভার্ট করবে। লাস্ট এক্স এর মান যদি 7 হয় তাহলে সেটা sp3d3 গঠন করবে। আমার একটা প্রশ্ন হলো, এক্স এর মান যদি 8 হয় তাহলে সেটা কোন অরবিটাল হবে? সেই সংকরিত অরবিটালের নাম কি? আবার বল। এক্স এর মান যদি 8 হয়, 7 হলে কি কি হয়েছে, sp3d3 হয়েছে। তাহলে x ইকুয়াল টু 8 হলে তখন আমাদের কোন সংকরিত অরবিটালটার নাম কি? তখন সেই অরবিটালটার নাম কি? এটা আমি কিভাবে জানবো? sp3d4 তো জীবনেও হবে না। হ্যাঁ, এটাই চাচ্ছিলাম যে এক্স ইকুয়াল টু, যেহেতু sp3d4 হয়, sp3d4 কখনো সম্ভব নয়, কারণ এটাই সর্বোচ্চ অরবিটাল, তার মানে এক্স ইকুয়াল টু 8 কখনো হতে পারে না। ওকে হ্যাঁ, ওকে। ওকে ওকে ওকে। কারণ এটা বলা যে এমসিকে আসতে পারে যে নিচের কোনটি সংকরিত অরবিটাল নয়, তো সেখানে যেখানে d3 এর পরে যে মানে d4 d5 d6 গুলো যদি আসে তাহলে সেগুলো আমাদের আর ওই ক্যাটাগরির মধ্যে পড়তেছে না। আচ্ছা, এখন আমরা শুরু করি। এগুলো নিয়ে বেশ কিছু প্র্যাকটিস করব, এবং প্র্যাকটিসগুলো আমি যেমন করি সেভাবে যদি একটু প্র্যাকটিস করি তাহলে মোটামুটি কোনো সংক্রমণে আটকাবি না। একটু আগে দেখ, প্রথমটা শুরু করি যেটা আমাদের খুবই চেনা পরিচিত, মিথেন থেকে। 1 নাম্বার এক্সাম্পল আমি দিলাম হলো মিথেন CH4 এর ক্ষেত্রে আমি যদি এক্স বের করতে চাই তাহলে কি আসবে? হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। আমি সূত্রটাকে লিখি, ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। কার্বনের ক্ষেত্রে যেহেতু মিথেন অণুতে বা মিথেন যৌগে কার্বন হলো কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণুর ভি হলো কেন্দ্রীয় পরমাণুতে যোজ্যতা স্তরে যে কটা ইলেকট্রন। কার্বনের ক্ষেত্রে কি আছে? 2 4, তার মানে কি 4 হবে 4 প্লাস 4 মাইনাস 0 প্লাস 0, কারণ এর কোনো প্রকার ক্যাটায়নও নাই, কোনো প্রকার অ্যানায়নও নাই, তার মানে দুইটাই 0। তাহলে 8/2 মানে 4। 4 মানেই বলছিলাম এক্স এর মান যখন হবে 4 তখন সেটা আসবে আমাদের sp3 সংকরণ। 4 মানেই সেটা আমাদের sp3 সংকরণ। বল, বুঝতে পারছি কি? বুঝেছি। ওকে, সেমভাবে যদি সেকেন্ড এক্সাম্পলে যাই, 2 নাম্বার আমি দিলাম হলো NH3 ক্ষেত্রে আমিও করি তুইও কর, তাহলে ধর তুই একটু মনে মনে কর, ব্রেন করার চেষ্টা কর, আমি ধর একটু মানে একটু আর কি ব্যাখ্যা সহকারে করি। হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। যেহেতু নাইট্রোজেনের শেষ কক্ষপথে আসে হলো 7টা, যুক্ত হয়েছে 3টা মাইনাস 0 প্লাস 0, তাহলে কি 10 ও সরি, আচ্ছা ভুল কোথায় দেখি, ভুল কোথায়? মানে আমি বলতেছি এটা একটু আমার ভুল হয়েছে, কিন্তু সেই ভুলটা কোথায়? ব্র্যাকেট দেওয়াটা কিন্তু আসলে ভুল না, মান বসাতে একখানে ভুল হয়েছে। 7 3 কোথায় ভুল? ভি কি? ভি 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 হলো কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা, তাই না? ও, হুম। তাহলে আমি নাইট্রোজেনে মোট ইলেকট্রন হলো 7টা, সেই 7টায় কিন্তু আসলে হ্যাঁ, হ্যাঁ, যোজ্যতা স্তরে হ্যাঁ, ইলেকট্রন না, তার মানে 2 5 5, হবে। তার মানে এখানে 5 হবে। এটা মিশানো যায় না। ওকে, এরকম কাটাকাটি করলে কখনো কখনো মিশে, কখনো কখনো আবার মিশে না, যখন দরকার তখন মিশে না, যখন দরকার না তখন মিশে। আচ্ছা, এখানে তাহলে 5, তাহলে 8/2 মানে হলো 4, 4 মানে হলো এটা আমাদের sp3 সংকর। আচ্ছা, তারপরে আমি তোকে একটা কাজ দিলাম যে PCl5টা তুই বের কর আমিও বের করি। PCl5, PCl5 কি? ফসফরাসের পারমাণবিক সংখ্যা হলো 15, 2 10 5, তার মানে কি ভির মান হলো 5, তার মানে এক্স এর মান আসবে হাফ ভি প্লাস এম, ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। তার মানে কি আমাদের হাফ ভির মান হলো 5, এম এর মান হলো 5, তারপর এগুলো 0, তাহলে 10/5 মানে হলো 5, 5 হলে কি দাঁড়ায়? sp3d দাঁড়ায়। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? ক্লিয়ার।
4 নাম্বার এক্সাম্পল দিলাম, দেখি এটা আমাকে তুই বল SF6 এটার এক্স কত, সংকরায়ন কত, মানে এক্স না, তুই আমাকে বল সংকরায়ন কত, সংকরায়ন কত সেটা বল, কারণ এক্স তো চাইবে না, চাইবে হলো সংকরায়ন কত চাই। আচ্ছা থাম আমি বলছি। sp3d3। SP3D3, একটু চেক কর তো D3 কি, একটু ভুল হয়েছে মনে হয়। থাম। এই চারটা একটু দেখ, এইখানে তো x=2 হলে SP3 হলে SP2, ও 4 হলে SP3। sp3d2, সরি আমি হ্যাঁ ধুর হ্যাঁ, মাথা গাধামি করি। তার মানে সালফার কত, সালফার হলো 16, 16 মানে কত, 2 2 10 6, তাহলে 6 প্লাস 6 প্লাস 0 মাইনাস 0, 12/2 মানে 6, 6 মানে আমাদের SP3D2। দেখ এটা যদি আর কি সমস্যা হয় না, তিনটা নিছি, তার মানে 3 4 5 6। ওকে, এখন আমরা আসলাম হলো এটা আমি করে দিই, তারপরে আরেকটা করে দেবো, তারপরে এগুলো তোর কাজ থাকবে। ধর IF7, IF5 না, IF7। IF মানে কি, এটা আমাদের আয়োডিন, আয়োডিনের সাথে যদি 7টা ফ্লোরিন যুক্ত হয়েছে, তাহলে সেখান থেকে যদি এক্স এর মানটা বের করতে চাই, তাহলে হাফ ভি প্লাস এম। ভি কি, ভি কি, ভি হলো আয়োডিনের চতুর্থ স্তরে যে কটা ইলেকট্রন আছে। আয়োডিন কোথায় আছে, আয়োডিন হলো আমাদের পর্যায় সারণী 17 নম্বর যে সারি, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। ফ্লোরিনের যে কয়টা চতুর্থ স্তর ইলেকট্রন, আয়োডিনের কি সেই কয়টাই থাকবে না? হ্যাঁ তাহলে ফ্লোরিনের আছে, ফ্লোরিন হলো 9, তার মানে কত, 2 7, তার মানে ফ্লোরিনের যদি চতুর্থ স্তরে 7টা ইলেকট্রন থাকে, তাহলে আয়োডিনেরও 7টাই আছে। তাহলে লিখলাম 7 প্লাস 7, তাহলে কত আসলো, 14, 14 বাই 7, 7 আসলে এইখানে আসবে আমাদের sp3d3। 3 1 4, 3 যোগ 1 4 যোগ 3, তাহলে এই দুইটা মিললে আমাদের এই তো 7 পূরণ হচ্ছে। আচ্ছা, তারপরে আমি চাপযুক্ত একটা করে দিই, ধর এটা আমাদের মেবি 8 নাম্বার এক্সাম্পল হয়, 8 নাম্বার না, আচ্ছা হোক যে কয় নাম্বারই হোক, NH4 বা যদি বলি অ্যামোনিয়াম প্লাস। অ্যামোনিয়াম প্লাস, অ্যামোনিয়াম প্লাসের ক্ষেত্রে যদি সবার আগে বলি, এইখানে এটা আমাদের ক্যাটায়ন নাকি অ্যানায়ন, দেখি এটাকে বল। অ্যামোনিয়াম প্লাস ইজ এটা এ তো ক্যাটায়ন। ক্যাটায়ন পজিটিভ, হ্যাঁ ক্যাটায়ন পজিটিভ অ্যানায়ন নেগেটিভ, ক্যাটায়ন পজিটিভ অ্যানায়ন নেগেটিভ। ওকে, এখন এখানে যদি আমরা এক্স এর মানগুলো যদি মানে এক্স এর মানে যদি বলি এক্স এর মানটা যদি আর কি বের করতে চাই, তাহলে এ হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। এইখান থেকে ভি কত, ভি হলো নাইট্রোজেন, নাইট্রোজেনের চতুর্থ স্তরে যে কটা ইলেকট্রন, তার মানে কি 7, নাইট্রোজেনের শেষ কপালে 7টা আছে, 2,5, হ্যাঁ 2,5, তাহলে 5 প্লাস 4। যেহেতু অ্যামোনিয়াম প্লাস একটা ক্যাটায়ন, তাহলে ক্যাটায়নের চার্জ হলো পজিটিভ, পজিটিভটা আমরা সেখানে বিয়োগ করে দিলাম। ওকে, হ্যাঁ তাহলে 5 4 9, 9 থেকে একবার দিলে 8, তার মানে এখানে 4, 4 হয়ে গেলে এটা দাঁড়াবে আমাদের sp3 সংকরণ, অর্থাৎ অ্যামোনিয়াম প্লাসের সংকরণ হলো sp3। আচ্ছা দেখি এটা তুই কর, আমি একটু আর কি বলা যায় বসে থাকি। 9 নাম্বার, 9 নাম্বার দিলাম হলো সালফেট 2 মাইনাস, সালফেট 2 মাইনাস এর সংকরণ কি দাঁড়াবে, করে আমাকে জানাস, আমি আসি। হ্যালো,
হ্যালো। থাম থাম। ওকে। sp3d। ভুল হয়েছে। এই এক মিনিট থাম, আমি এখানে আমার একটু ঝামেলা হচ্ছিল। এখানে ছিল ক্যাটায়ন, আমি মাইনাস করলাম। এখানে আসছে টু মাইনাস, মানে অ্যানায়ন ছিল। এখানে কি আমি প্লাস করব না মাইনাস? অ্যানায়নের জন্য আমরা খালি মান নেব, এখানে আমরা -2 নেব না, আমরা খালি মান নেব, শুধু মান। ও তাহলে বিয়োগ করব? না, বিয়োগ কেন করবো? ও ও তাহলে যোগ করব, তো যোগই তো করেছি, তাহলে তো sp3d তো হয় না? আচ্ছা দেখি আমি একটু করি। হ্যাঁ সালফার, কর। সালফার 16, 16 মানে কত? ও থাম, এই জন্য ভুল হয়েছে। আমি সালফার তো সিলিকন ধরে 14 ধরে করে টোরে বসাচ্ছি, থাম। হ্যাঁ 14 ধরেও sp3d কেমনে আসলো? দেখি কর, দেখি আগে। শোন, তুই আমার ওই যে মানে একটা ভিডিও আছে না, ওই যে 100টা মৌল কোনটা? বলছিলাম, মানে 100টা মৌল আর কি একটা ভিডিওতে বলছিলাম আমি, ভিডিওর সামনে থেকে বসে থেকে, হুম। ওই ভিডিও 50 বার দেখবি কালকে। হুম, সারাদিন ধরে দেখবো আমি। sp3d2। আহ, না, কি sp3d2 কেন করছি? হবে? আমার এটা বারবার ভুল যাচ্ছে কেন, এটা তুই আগে ভুল বল। করতেছিস হলো, তুই মানে লিখছি হাফ, 6 + 4 লিখছি +2 করছু, তাই না? হ্যাঁ। 4 কেন করছিস? ভি কি? ভি হলো একযোজি পরমাণু সংখ্যা। অক্সিজেন কি একযোজি? ও, এটা তো 2 হবে। 2 না, ওইখানে 0 বসবে। ভির মান যখন হাফ এক্স প্লাস ভি, সেটা আমাদের জাস্ট 0 বসবে, 0 0। তো কেন? আচ্ছা আমি একটু করাই। এক্স ইকুয়াল টু, হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, সরি এম এর মানটা 0 বসবে কেন? কারণ কি, এইখানে যে 4টা অক্সিজেন যুক্ত আছে, 4টা অক্সিজেনের 4টাই মানে 4টাই অক্সিজেন, 4টাই কিন্তু আসলে দ্বিযোজি, একযোজি কিন্তু কোনো পরমাণু নাই। একযোজি পরমাণু নাই বলেই এম এর মানটা আসতেছে 0। বুঝতে পারছি? আরেকবার বল। আচ্ছা, এইখানে যে ভিটা ছিল আমাদের আগের যে প্রশ্নে, এই যে এই সূত্রে যে ভিটা ছিল, সরি এমটা যেটা ছিল, এম এম যেটা এম ছিল, এম হলো কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজি পরমাণু সংখ্যা। কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজি পরমাণু সংখ্যা আমি বলছিলাম এক্সি ও F4। এইখানে অক্সিজেন যেহেতু আসলে দ্বিযোজি, অক্সিজেন দ্বিযোজি হওয়ায় এইখানে আমাদের শুধুমাত্র 4টা হবে, 5টা হবে না। এখন এই যৌগে কি মানে যদি বলি, এই যৌগে কিন্তু আমাদের আছে সালফেট। সালফেটে 4টাই অক্সিজেন, 4টা অক্সিজেনই কি আমাদের দ্বিযোজি না? একযোজি কি কোনো পরমাণু আছে এখানে? উত্তর হলো নাই। বল, আছে কি কোনো কোনো প্রকার একযোজি পরমাণু? যদি পরমাণু নাই। একযোজি পরমাণু নাই, সবগুলোই দ্বিযোজি। তাহলে একযোজি যদি পরমাণু কোনো যদি মানে যদি কোনো প্রকার একযোজি পরমাণু না থাকে, তাহলে এম এর মানটা 0। তারপর এইখানে 16 মানে কি? 16 মানে হলো 2 2 10 6, তার মানে 6 হলো যোজ্যতা স্তর ইলেকট্রন সংখ্যা, 6 + 0। যেহেতু ক্যাটায়ন না, এটা এটা আমাদের অ্যানায়ন। ক্যাটায়নের যদি না মানে যেহেতু কোনো চার্জ নাই, তাহলে 0 প্লাস এই যে এর জায়গায় -2 বসানো যাবে না, এর জায়গায় আমরা +2 বসাবো। মানে যেহেতু আমরা খালি মানটা নেবো, এই যে মানে -2 শুধুমাত্র মানটা নেবো, এখানে মানটা নেবো, শুধুমাত্র মান। তো এখানে আসবে 2, তাহলে 6 + 2 8, 8/4, তাহলে এখানে sp3। বল, প্রবলেম সলভড। এমটা বুঝেছি। কেন 0 হলো? কারণ এম হলো একযোজি পরমাণু সংখ্যা। এম হলো একযোজি পরমাণু সংখ্যা। আমাদের অক্সিজেন 4টাই মানে 4টাই হলো দ্বিযোজি। দ্বিযোজির সাথে কিন্তু আমাদের এম এর কোনো সম্পর্ক নাই। ওকে, আমি আরও এক্সাম্পল আছে, আমার খাতায় আরও এক্সাম্পল আছে, তো সবগুলো আসলে লাগবে না। আরও বলা যায় বেশ কিছু অ্যাডভান্স লেভেলগুলো আছে, তো আমি বলা যে ইজিগুলো আর কি বলে দিচ্ছি। যে ধর এটা মেবি আমাদের এটা কোনো নাম্বার দেওয়া নাই, হোক XgF2। এক্সি মানে কি? জেনন। জেনন জেনন
জেননের মানে যৌথ স্তরে যে কটা ইলেকট্রন, নিয়নের ক্ষেত্রেও যে মানে সেই কয়টা, বা যদি বলি আর্গনের ক্ষেত্রেও সেই কয়টা, ক্রিপ্টনের ক্ষেত্রেও সেই মানে সেই কয়টা, মানে 18 নাম্বার গ্রুপের হিলিয়াম বাদে বাকি সবগুলো যৌথ স্তরে কি ইলেকট্রন সংখ্যা সমান না? হ্যাঁ তার মানে আমরা জানি যে নিয়নের পারমাণবিক সংখ্যা হলো 10, তার মানে কি 2 8, তারপর আর্গনের ক্ষেত্রে হলো 18, তাহলে কি 2 10 8, মানে যদি বলি জেননের এই শেষ কক্ষপথে যোদ্যুত স্তরে ইলেকট্রন আছে হলো 8টা, তার মানে হাফ অফ 8 প্লাস ফ্লোরিন কিন্তু আমাদের একযোজী, ফ্লোরিন ব্রোমিন, তারপর আমাদের হাইড্রোজেন, এই সবগুলো কিন্তু আসলে একযোজী। তার মানে একযোজীর সংখ্যা হলো 2, কোনো প্রকার ক্যাটায়ন নাই, কোনো প্রকার অ্যানায়ন নাই, তাহলে হলো 0। তার মানে 10/2 মানে হলো 5 হলে আমাদের সেটা sp3d তে কনভার্ট হবে। কিভাবে? এখান থেকে 3 1 + 3 + 1 এই যে যোগ করে 5 আসতেছে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, তারপর আরেকটা দিক, এটা দিকে তুই আমাকে একটু বলে দাও, মানে মানে একটু আর কি বল। এটার জন্য কোনো ক্যালকুলেশন লাগবে না, সময় দেবো কমপক্ষে যদি বলি 20 সেকেন্ড। XeF6 এর সংকরণ কত, বা এক্স এর মানটা কত বল, এক্স এর মানটা খালি বল। হ্যালো হ্যালো। 6, হ্যাঁ 6 না, এক্স এর মান 6 না, 6 না, 6 ও না। কি যে হচ্ছে, আমি সব উল্টাপাল্টা করে ফেলছি, এটা কি? কুল কুল। তুই বল, আমি জানি না। আচ্ছা, আমরা জানি কি হাফ এক্স ইকুয়াল টু হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। ভি কি যৌথ স্তরে যে কটা ইলেকট্রন, জেননের যৌথ স্তরে একটু আগে লিখলাম, ইলেকট্রন আসছিল 8টা। আচ্ছা আচ্ছা, একটু থাম এই এটা জাগতে একটু। কি অশান্তি। আচ্ছা, ভি এর মান হলো 8, কারণ কি যৌথ স্তরে যে কটা ইলেকট্রন তাকে বলা হয় আমাদের হলো ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, তার মানে সেখানে ভি থেকে 8। এম কি? এম হইলো আমাদের এই একযোজী পরমাণু সংখ্যা, কিন্তু 6, তাহলে বাকি আর কোনো কিছু নাই। তাহলে 8 আর 6 যোগ করে 14, 14/2 মানে হলো 7, 7 হলে আমাদের sp3d3 বলছিলিস নাকি 2 বলছিলি? হ্যালো। বলেছি না। আচ্ছা তুই বল, হ্যাঁ তুই তুই মানে বের করেছিলি 6, তো 6 না, সেটা আর কি 7 হবে। আচ্ছা কেন ভুল, 7 হবে? সাধিত হচ্ছে। 14 2 দ্বারা ভাগ করলে কত হয়? দেখছিস আমি যোগও ভুল করি, কেমন রাগটা লাগে। আহ, তোর ভাই মানে তোর 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 ভাই থেকে একটু শিখে নিস, ওকে? না ওকে, পারবো না, সমস্যা অপমান করছে আমাকে আবার, ভালো লাগে সম- না। সমস্যা নাই, সমস্যা নাই। এইগুলা অনেকদিন ম্যাথ না করার একটা ফল, অনেকদিন ম্যাথ না করলে এগুলো হয়। কোন মানে তুই কি 8 + 6 12 লিখছো? হ্যাঁ 12ই লিখেছি ভাই, বিশ্বাস কর আমি কি ক্যালকুলেশন করলাম আল্লাহ মা বুঝছেন। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, আমরা আস্তে আস্তেই একটু বলা যায় রিকভার করব। ওকে, এখন আরেকটা যদি দেই XeF5 বল, এটা তুই কর, তাহলে আমি তোর থেকে প্র্যাকটিস করে নেই, প্র্যাকটিস করে নিলে তোরও ভালো হবে, হ্যান্ড ক্যালকুলেশনগুলো একটু বলা ইমপ্রুভ হবে। XeF5 মাইনাস, এটাও তো 7ই, মানে হচ্ছে sp3d3 হবে। আচ্ছা তুই কি মানে এভাবে করছিস যে 8+5+1/2 মানে ইনটু? হ্যাঁ আচ্ছা তাহলে হয়েছে। আচ্ছা তারপরে যদি আমি এটা, তাহলে হয়েছে এর এক্স এর মান কত, এক্স এর মান আসতেছে হলো 7, মানে sp3d3 তুই যে কি কি শিখতিছু, এটা কোশ্চেন ব্যাংক যখন খুলবো না তখন আর কি বুঝবি। কোশ্চেন ব্যাংকে এইগুলো আছে, খুবই পেঁচাই, আমি আসলে ভুল করতাম শুরুর দিকে। আচ্ছা PCl5 এর ক্ষেত্রে বলছিলাম হলো এক্স এর মান কত জানি, এক্স এর মান হলো 5,
তারপর হলো SF6 এর ক্ষেত্রে বলছিলাম এক্স এর মান হলো 6। আচ্ছা হোক, এখন আমি লাস্ট একটা দেব, এটাই বলা যায় আমার লাস্ট প্র্যাকটিস। দেখি এটা কর, ClF3, এটার এক্স কত, সংক্রান্ত কত? আচ্ছা এখানে কেন্দ্রীয় কে, ফ্লোরিন নাকি ক্লোরিন? ক্লোরিন। আচ্ছা তারপর দেখে, হ্যাঁ দেখি বল, এখন পারবি ইনশাল্লাহ। sp3d। sp3d, হ্যাঁ তার মানে কি হাফ 7+3+0, তারপর কি ভাগ 2, তাই না? হুম। হাফ, যেহেতু ক্লোরিনের 7টা প্লাস 3টা যুক্ত আছে, তার মানে হলো 10/, তার মানে 5 আসতেছে। লাস্ট আরেকটা দিই, এটা দিলাম হলো I7 বল এটার ক্ষেত্রে দেখি বের কর। থাম। I7 কি I6 আমি একটু ভাবি, একটু ওয়েট। এটা আবার কিভাবে করব? দাদা একটু ওয়েট। I7 কি I6, একটু ওয়েট। আই একটা যদি বাদ দিয়ে তাহলে 6 মাইনাস, আচ্ছা এখানে I7 না, একটু ওয়েট, আমি দিচ্ছি, একটু বানিয়ে দিচ্ছি দাম। যদি I6 দিই, 6 দিলে তাহলে আয়ের, আচ্ছা আয়োডিনের আছে হলো 7টা, 7+6, এটা না হবে। পারবি, চেষ্টা কর পারবি। কেন পারবি না? আমার ছাত্রী হলে পারবি, চেষ্টা কর। মনে হচ্ছে যে এইখানে কেন্দ্র পরমাণুকে, একডোজি পরমাণুকে, তাই মনে হচ্ছে না? হ্যালো, হ্যাঁ সেটাই তো। হ্যাঁ এখন এই যৌগটা কি এরকম করে আছে, I((I6)-, মানে যৌগটা একটু উইড বা কি জানি বলে রে, একটু হয়তো তো এই ওয়ার্ডটা আমি আসলে জানি না, ওয়ার্ড না কি জানি বলে, মানে যৌগটা হলো এরকম আয়োডিন, তার সাথে 6টা আয়োডিন যুক্ত আছে। বুঝতে পারছি? হ্যালো, বুঝতে পারছি? হ্যাঁ বুঝেছি। আয়োডিনের সাথে যদি আমরা 6টা আয়োডিন যুক্ত করে দেই, তাহলে x ইকুয়াল টু আমাদের কেন্দ্রীয় পরমাণুকে, আচ্ছা একটু থামতো, আচ্ছা একটু ওয়েট, আমি একটু আসি। ওকে। আমি কাজটা শেষ করি। হ্যালো। হ্যাঁ আছি। আচ্ছা তাহলে আয়োডিনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে হলো 7টা, 7টার সাথে একযোজি পরমাণু যুক্ত হয়েছে কয়টা? একযোজি পরমাণু যুক্ত হয়েছে 6টা, তাহলে 7+6-0, যেহেতু যেহেতু আমাদের অ্যানায়নের সাথে +1, তাহলে 7 আর 6 13, 13 রাখে 14, 14/2 মানে 7, তাহলে এটা আসবে আমাদের sp3d3। ক্লিয়ার? হ্যালো। হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা এখন এই সূত্রটার একটু আমরা দফা রফা শিখি, যে আসলে আমরা কেন
এখানে হাফ দ্বারা ভাগ করতেছি, বা কেন এখানে ভি আনতেছি, কেন এখানে এম আনতেছি, তারপর এখানে কেন সি লিখতেছি, কেন আবার হলো এ লিখতেছি, এইগুলো একটু আমরা পড়ি আর কি। আচ্ছা, যদি বলি যে এন এ প্লাস মানে কি, সেখানে ইলেকট্রন কয়টা আছে? 10টা না? মানে 11টা ইলেকট্রন থেকে 10টা ইলেকট্রনে শিফট হয়েছে, তাই তো? সেমভাবে হ্যাঁ যদি বলি ও টু মাইনাস মানে কি, 8টা ইলেকট্রন ছিল, 8টা ইলেকট্রন থেকে 10টা ইলেকট্রনে কনভার্ট হয়েছে। আচ্ছা, আমরা এইখানে যখন আসলে এই মানে ইলেকট্রনগুলো নিয়ে আসলে এই যে এক্স, মানে এক্স নিয়ে আসলে কি করতেছি, এক্স এর এই যে মানটা, এই মানটা হলো আমাদের আসলে ইলেকট্রনের সংখ্যা। একটা যৌগ গঠন করার সময় টোটাল যে কটা ইলেকট্রন, আমি একটু আর কি ব্যাখ্যা করি। ধর CH4 এর ক্ষেত্রে আমরা দেখি সবসময় এক্স এর মান আসতেছে, বা এই মানটা আসতেছে, বা এই যে বক্সের এই যে মানটা, বক্সের সেই মানটা আসতেছে কত, যদি আমি বের করি 4+4 সমান সমান কত, 8 আসতেছে, তাই না? এই পুরো মানটাতে আসতেছে 8। এখন এই 8টা আসলে কি? এই 8টা হইল, এই তো দেখ, এইভাবে একটু আগে লিখছিলাম, কার্বনের ক্ষেত্রে 1s1, 1s2, 2s1, 2p1, 2px1, 2py1, আর একটা কত 2pz1, এইভাবে কিন্তু কার্বনের ইলেকট্রন বিন্যাসটা আমরা আর কি করে ফেলি। এবং সংকরিত অরবিটালের ক্ষেত্রে এইখানে 2sp31, 2sp32, এইভাবে জিনিসপাতিগুলো কিন্তু বসে। এখন এইখানেই কিন্তু আমাদের 4টা হাইড্রোজেন যুক্ত হচ্ছে না, এইখানেই 4টা হাইড্রোজেন যুক্ত হয়। আচ্ছা, হাইড্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? একটা না? তাহলে এ একটা, এ একটা একটা, এ একটা, এ একটা, এই তো দুইটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, সব মিলে আমরা ইলেকট্রন পাচ্ছি হলো 8টা। এই 8টা ইলেকট্রনই কিন্তু আমরা এখানে যোগ করে পাচ্ছি। এখন 8টা ইলেকট্রন আমরা পাচ্ছি, 8টা ইলেকট্রন দিয়ে আমরা সে 2 দ্বারা ভাগ করতেছি কিসের কারণে? আমরা জানি একটা বন্ধনে 2টা ইলেকট্রন, একটা বন্ধনে যদি 2টা ইলেকট্রন থাকে, তার মানে 8টা ইলেকট্রন দিয়ে আমি 4টা বন্ধন পাবো, 4টা বন্ধন পাবো। তাহলে 4টা বন্ধনে কি আমি 4টা অরবিটাল পাবো না? হ্যালো? হ্যাঁ মানে এরম করে ধর হ্যাঁ হ্যাঁ এভাবে ধর আছে ক্লোরিন, এভাবে একটা অরবিটাল, এভাবে একটা অরবিটাল, এর সাথে একটা আমাদের মানে ই যুক্ত হয়েছে, এইভাবে একটা যুক্ত হয়েছে, এইভাবে একটা মানে এটা ধর আমাদের জাস্ট কার্বন, এইখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তখন এই যে একটা মিশ্রণ, এই যে একটা মিশ্রণের ফলে যে একটা পাইছে অরবিটাল, এই কই গেল, একটা, দুইটা, তিনটা, 4টা। তো এই যে কয়টা অরবিটাল আমরা পাচ্ছি, কয়টা অরবিটাল আমরা পাচ্ছি, সেটাই আসলে এই হাফের মাধ্যমে আমরা আসলে বের করি। বল, বুঝতে পারছি কি? হ্যাঁ এখন বুঝছি। এই ক্যাটায়নের চার্জটা বিয়োগ করি, কারণ কি? কারণ যখন সোডিয়াম প্লাস লিখি, তখন কিন্তু আসলে সেখানে 11টা প্রোটন, বা সরি, সেখানে কিন্তু আসলে 11টা ইলেকট্রন থাকে না, একটা কিন্তু আসলে কমে যায়। এবং এবং হলো অ্যানোনের মানটা কেন প্লাস করতেছি, কারণ ও টু মাইনাস কিন্তু আসলে সেখানে 8টা ইলেকট্রন না, সেখানে কিন্তু আসলে আমাদের 10টা ইলেকট্রন রাখে, সে কারণে আমরা অ্যানোনেরটা বিয়োগ করে দিই, সরি অ্যানোনেরটা যোগ করে দিই, আর ক্যাটায়নেরটা আমরা আসলে বিয়োগ করে দিই। বোঝা গেছে সূত্রটা? একটু ফিল করা গেছে হ্যাঁ সূত্রটা? আর কোনোদিন ভুল হওয়ার কথা না, যে আসলে কেন কি হচ্ছে, হাফ করতে গিয়ে আসতেছে, এবং এই মানে এক্স দ্বারা আমরা মানে বলে মানে যদি বলি এক্স দ্বারা আসলে কেমনে আমরা এই বন্ধনগুলোর নামগুলো লিখি বা সংকরের নামগুলো বলি। সূত্র হলো হাফ ভি প্লাস এম মাইনাস সি, না মাইনাস এ, কে বিয়োগ হয়? তুই বল দেখে না, না দেখে না। সি সি প্লাস এ। সি কেন বিয়োগ হয়ে যায়? কারণ ক্যাটায়নের ওপর প্লাস মানে সেখানে একটা ইলেকট্রন কমে যাও। ওকে, হয়েছে। হুম মোটামুটি আমরা অনেক কিছু শিখছি, অনেক কিছু। আজকে কয়েকটা জিনিস পরে আর বেশি করে পড়াবো না, সংক্রান্ত 2টা ক্লাস লাগবে। সংক্রান্তি তো এই চ্যাপ্টারের প্রাণ না? আর এই চ্যাপ্টারে বুঝছি যে এই যে মানে সংক্রান্তের পরে আরেকটা টপিক আছে, ওই ওর নাম কি, ওর নাম কি ওই যে কোনটি সমযোজী, কোনটি 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 হলো দ্রাব্যতা বেশি, একটা ক্রম আছে না, কার যেন নীতি, একটু বল। কার নীতি? আহ, আমার খাতাতে আছে, দাঁড়া। তুই ছাত্র নাকি আমি ছাত্র? বল। কি বলবো?
বললাম যে তুই ছাত্র নাকি আমি ছাত্র, যে আমি জানবো নাকি তুই জানবি? তুই জানবি। তুই জানবি, তুই আমি টিচার। আমি কিছু পারি না ভাই। এই তো অ্যানানের আকার বড়, ক্যাটন আকার ও ফাজান 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 ফাজানের নীতি, হ্যাঁ ওই সংক্রায়ণ ফাজানের নীতি। আর আর হলো দুই একটা ওই বিক্রিয়া টিক্রিয়া। এখন এই বাদে এই চ্যাপ্টারে পড়ার কিছু নাই। ওই শুরুর দিকে গ্রুপের ধর্মগুলো, তারপর ওই আর কি পর্যাবৃত্ত ধর্মগুলো, এইগুলো আমি মনে করি পড়ার দরকার নেই। যদি ইচ্ছা থাকে দাগানো বই একটু পড়তে পারিস, কিন্তু ওইভাবে ফোকাস করে কষ্ট দিয়ে পড়ার দরকার নেই। কারণ এইগুলো যতই পড় মনে থাকবে না, কোনোদিনও মনে থাকবে না। আর এইগুলো পরীক্ষা আসলে দুই একটা আসবে, মানে বলা যে এই পুরো চ্যাপ্টার থেকে, এই যে পুরো থার্ড চ্যাপ্টার থেকে সর্বোচ্চ গেলে এমসিকিউ আসবে মানে দুইটার বেশি আসার চান্স খুবই কম। তো দুইটার মধ্যে একটা না পারলে না নাই, শেষ, একটা আমি পারলামই না। ওকে, আসলাম। এখন পরের যে টপিকে আসি। পরের টপিক বলতে আমরা এক্স বের করা শিখছি, এখন আমরা কয়েকটা যৌগের আকৃতি শিখব। বেসিক আকৃতি প্লাস ধর আমি আটটা যৌগ দেখাবো, আটটা যৌগের আকৃতি লিখবো। সেই আটটা যদি বুঝিস, আমি আশা করতে পারি সবগুলো পারবি। ওকে, ফার্স্টটা থাকবে আমাদের হলো BF3, মানে এটা কিন্তু আসলে বয়ফ্রেন্ড 3 না, এটা হলো বোরন ট্রাইফ্লোরাইড। BF3 যৌগের আকৃতি একটা পেরে যদি লিখতে চাই, দেখি হয় কিনা। ওকে, BF3 যৌগের যদি আর কি সংক্রান্ত, আচ্ছা সবার আগে এর এক্সট্রা মানে যদি আর কি বের করে, তাহলে কি আসবে? হাফ V+M মাইনাস C+A। ভি কত? ভি হলো বোরন, মানে বোরনের কত? 5 না, 5 কত? 2 + 3, তার মানে 3 + 3, 6/2 মানে হলো 3। তার মানে সেখান থেকে আমরা যে শেপটা পাবো, সেই শেপটা আসবে আমাদের হলো sp2। বল এতটুকু কি ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এখানে একটা জিনিস হয়েছে, জিনিসটা হলো এটা একটু পরে লিখতে হবে, তার আগে একটা জিনিস বাদ পড়ে গেছে, ওয়েট। মানে এই সবার আগে আমরা এটা আগে একটু শিখি, যেটা হলো আমাদের বেরিলিয়াম ডাইক্লোরাইড বা বেরিলিয়াম ক্লোরাইড। ওকে, এই বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এক্স এর মান কত? এক্স এর মান হলো হাফ V+M। এখানে ভি হলো, যদি বলি বেরিলিয়ামের হলো 4, তার মানে কি 2 + 2, 2 + 2 / 4 মানে হলো 2 ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের সংক্রায়ণ আসে আমাদের SP। ওকে, এখন SP সংক্রায়ণের ক্ষেত্রে, তাহলে SP সংক্রায়ণের ক্ষেত্রে যদি আমি বলি, এইখানে আমাদের অসংকরিত অরবিটাল বা যদি বলি বন্ধন কয়টা হবে? বন্ধন কি দুইটা না? হুম। আচ্ছা, বন্ধন যদি দুইটা হয়, ফার্স্টে আমি বেরিলিয়াম লিখবো, লিখে দুইটা টান দুই দিকে দিয়ে দেবো। এবং দুইটা টান কেন দুই দিকে দিচ্ছি তার একটা ব্যাখ্যা হলো, আমি এই 360°, যেহেতু এই কোণটা পুরোপুরি 360°, 360কে 2 দ্বারা ভাগ করলে 180 পাই, সে কারণে আমরা 180° কোণে দুইটা ক্লোরিনকে রাখছি। এখন দুইটা ক্লোরিন কেন 180° বরাবর থাকবে? কারণ ধর আমি যদি একে একটু শুধু সরাই নিয়ে আসি, একটু সরা নিয়ে আসলে এই ক্লোরিন কিন্তু একে একটা ধাক্কা দেবে, একটা বিকর্ষণ করবে, যাকে এখন কেন বিকর্ষণ করবে তারও ব্যাখ্যা আছে। তো ক্লোরিন আর আর হলো বেরিলিয়ামের একটা বন্ধনজোড় ইলেকট্রন আছে, আবার এইখানে একটা বন্ধনজোড় ইলেকট্রন আছে। তাহলে এই ইলেকট্রনের চার্জ কিন্তু নেগেটিভ এবং তাদের মান কিন্তু সমান। তাহলে একে বিকর্ষণ করবে, বিকর্ষণ করবে কারণ কি? কারণ আমরা ফিজিক্সের কোলম্বের সূত্রে পড়ছি যে দুটি চার্জ পরস্পরকে যে দূরত্বে আকর্ষণ বা বিকর্ষণ করে তা চার্জদের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তমাতিক। মানে প্রত্যেকটারই ব্যাখ্যা আছে। আমি যদি ক্লোরিনটা এইখানে রাখি, এইখানে দিই, তার কিন্তু সেখানে স্ট্যাবল থাকবে না। সে শুধুমাত্র স্ট্যাবল থাকবে কোথায়? স্ট্যাবল থাকবে যখন এই বিকর্ষণটা সর্বনিম্ন শুধুমাত্র আমাদের এই 180° যে একটা অ্যাঙ্গেল, সেই 180° অ্যাঙ্গেলেই কিন্তু বিকর্ষণ বলটা সবচেয়ে কম। বল বুঝতে পারছি? আচ্ছা, সেম ভাবে যদি আমি এই বোরন ফ্লোরাইডের ক্ষেত্রে আসি, বোরন ট্রাইফ্লোরাইড, তার মানে কি ফার্স্টে আগে কেন্দ্র পরমাণু দেব হলো বোরন দিয়ে তারপর 360কে 3 দ্বারা ভাগ করব। 360কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 180, তাই না? এই 360কে 3 দ্বারা ভাগ করলে 120 হয়। 360 কে হ্যাঁ, 4 দ্বারা ভাগ 3 করলে দ্বারা বলছি, 3 দ্বারা 3 আছে, 3 থাকলে 3 দ্বারা ভাগ করলে 120 হয়, তো 4 দিয়ে ভাগ করলে 4 দ্বারা ভাগ করলে 90 হয়। 90, ও
ও আমাদের সরি, হ্যাঁ 9 × 9 = 18, 3 × 9 = 27, 4 × 9 = 36। আবার যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে ধর 12 × 12, 12 × 24, 3 × 12 = 36। ওকে, তাহলে বোরনের এই যে 3 আসলো, এক্স এর মান আসলো 2। এখন আমি 360 কে 3 দ্বারা ভাগ করব। 360 কে 3 দ্বারা ভাগ করলে 120 হয়। তাহলে এইখানে একটা টান, এইখানে একটা টান, এইখানে একটা টান, এই মধ্যবর্তী প্রত্যেকটা কোণ আমাদের 120 ডিগ্রি, প্রত্যেকটা কোণ আমাদের 120 ডিগ্রি, প্রত্যেকটা কোণ আমাদের 120 ডিগ্রি। এইখানে একটা ফ্লোরিন, এইখানে একটা ফ্লোরিন, এইখানে একটা ফ্লোরিন। বল এতটুকু ক্লিয়ার কি ক্লিয়ার না? হ্যাঁ ক্লিয়ার। তারপরে আমাদের আসতেছে হলো CH4। CH4 এর ক্ষেত্রে আমরা এক্স এর মান যদি বের করি, এক্স হলো হাফ অফ 4 + 4, তাহলে কত 8/2 মানে হলো জাস্ট 4। এই সংখ্যাটা আসতেছে আমাদের sp3। sp3 সংখ্যাটা একটু ক্রিটিক্যাল, যাকে আমরা বলি চতুস্থলকীয়। চতুস্থলকীয় শেপটা তুই যখন একাডেমিকে ছিলি একটু হলেও দেখছিলি নাকি? হুম। তা আমি আর দেখাচ্ছি না। ওকে, আমি ধর তাও যদি আমাকে বলি গুগলে, আমি দেখাতে পারবো। গুগল বলতে কি জানি বলে, এখানে আমি দেখাতে পারবো, সমস্যা নাই। হচ্ছে লাল লাল টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল শেপ, টেট্রাহেড্রাল শেপ, এই তো, এই তো, এই তো, এগুলো হলো টেট্রাহেড্রাল শেপ। ওকে, পারা যাবে। পারাচ্লাম। এগুলো হলো আমাদের টেট্রাহেড্রাল। এটা আমাদের কি, এটা আমাদের এই যে একটু আগে যেটা আঁকলাম হলো BF3, BF3। তারপর আচ্ছা আমি সবগুলো এক এক করে বলবো নি, কিন্তু আমাদের যদি বলি এতক্ষণ মানে এখন ওই শেপগুলো পড়ার সময় নাই, এখন ওই শেপগুলো পড়ার সময় নাই, এখন আমরা তার পরের থেকে আসি। ওয়েট ওয়েট, আচ্ছা তাহলে 4 হলে কত হয়েছে? 4 হলে হয় হলো sp3। sp3 এই শেপটা যদি আমি আঁকি তাহলে এই পাশে কার্বন, কার্বন, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে হাইড্রোজেন, আর পিছনের দিকে একটা আছে হাইড্রোজেন, সেই জন্য এখানে একটা ছোট একটা টান দিলাম। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। ওকে, এখন আমাদের এই কোণটা কত? এই কোণটা হলো 109.5 ডিগ্রি। এই কোণটা হলো 109.5 ডিগ্রি। ওকে, ক্লিয়ার? হুম। আচ্ছা, ক্লিয়ার। এখন এই যে যেটা আমাদের বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইডের যদি আমি আকৃতিটা লিখতে চাই, আমি তো আসলে কোনটা বের করতে পারছি, এখন যদি আকৃতিটা বের করতে চাই, আকৃতিটা হলো দেখতো এটা কি একটা সরল রেখা নাকি বক্ররেখা? এই পুরোটা, সরল রেখা। হ্যাঁ তাহলে এই পুরোটা একটা সরল রেখা, তার মানে আকৃতি দাঁড়াবে আমাদের সরল রেখা। সরল রেখার যে ইংলিশ, সে ইংলিশ টার্মটা একটু আর কি মনে রাখা জরুরি, কারণ আমি যখন মেডিকেলে পরীক্ষা দিচ্ছি দেখছিলাম অনেকগুলো MCQ এ মানে প্রশ্ন বাংলাতে কিন্তু অপশনগুলো ইংলিশে, তাই না? অনেকগুলা, প্রায় আমার দেখার মধ্যে তাও তো প্রায় 10টার মতো ছিল এরকম। তো এই জন্য ইংলিশ টার্মগুলো একটু মনে রাখা ভালো। এখন এটা আসলে সরল রেখা না, এটা লিখতে হবে সরল রৈখিক। সরল রেখা এক জিনিস আর সরল রৈখিক একটা জিনিস। সরল রেখা হলো 2D শেপে আর সরল রৈখিক হলো 3D শেপে। ওকে, তো সরল রৈখিক এর যে ইংলিশ সেটা হলো আমাদের লিনিয়ার। আচ্ছা, এখন এই শেপটা কি, BF3 শেপটা কি একটা আমাদের দেখতো এইরকম, এইরকম একটা জিনিস না, যাকে আমরা কি বলি পিরামিড বলতে পারি না? পিরামিড, হ্যাঁ। পিরামিড না, পিরামিড মানে পিরামিড তো বলা যাবে না। পিরামিড মানে পিরামিড কেন বলবো? পিরামিড তো আমাদের ধর 3D শেপ, যদি এভাবে 3D শেপে থাকতো, যদি এভাবে 3D শেপে থাকতো তাহলে তো সেখানে আমরা আসলে পিরামিডটা বলতে পারি। তাছাড়া তো পিরামিড তো আসলে বলা যায় না, যায় এটা পিরামিড না, এটা হলো আমাদের সমতলীয় ত্রিকোণাকার। সমতলীয় ত্রিকোণাকার মানে এই কারণটা কি, কারণ ধর তুই তোর টেবিলে, তুই তোর টেবিলে 3টা কলম নিয়ে একটা বা এই শেপটা আঁক, এই শেপটা কলম নিয়ে যদি একটু আঁকিস, বা কলমে তোর পড়ার টেবিলে যদি 3টা কলম নিয়ে এইভাবে যদি স্থাপন করিস, তাহলে সেটা কি একটা ত্রিভুজ শেপ দিচ্ছে না? এই পুরোটা একটা ত্রিভুজ শেপ। এবং এই ত্রিভুজ শেপটা তোর পড়ার টেবিলের উপরে আসছে, তাহলে তোর পড়ার টেবিল কি একটা তল না? তাহলে সেই কারণে বলা হয়েছে সমতলীয় ত্রিকোণাকার। বল গল্পটা বোঝা গেছে? হ্যাঁ। আমি কিন্তু মুখস্থ করাচ্ছি না। হ্যালো, বুঝেছি। আমি হ্যাঁ এইগুলা হ্যাঁ। বুঝে বুঝে পড়ছি, তুইও বুঝে বুঝে পড়বো, এগুলা কোনো মুখস্থ না। তাহলে এইখানে যেটা আসবে সেটা আমাদের আসবে হলো ত্রিকোণাকার বা সমতলীয় ত্রিকোণাকার। আমি সমতলীয় ত্রিকোণটাই সাপোর্ট করি, তো সমতলীয় ত্রিকোণাকার। কারণ কি, ত্রিকোণটা আমি একটা টেবিলের উপর রাখতে পারতেছি, একটা টেবিল বা একটা তলের উপরে রাখতে পারতেছি, সেই কারণে এটা সমতুল্য এই আর কি সমতুল্য ত্রিকোণাকার। এর ইংলিশ হলো প্ল্যানার ট্রাইগোনাল।
প্লেনার ট্রাইগোনাল। আচ্ছা, তারপরেরটা কি? তারপরটা হলো চতুস্তলকীয়, এটা আর বলা লাগবে না। আচ্ছা, এটা চতুস্তলকীয় কেন বলা হয় সেটা কি জানিস? হুম? না জানি। কারণ এই শেপটাকে আমি চারটা তলে স্থির রাখতে পারবো। এভাবে যদি আমি দেখেছি টেট্রাহেড্রাল শেপ ইন ডাইমেনশন, এই তো এই তলটা দেখ, এটা আমাদের একটা চতুস্তলকীয় শেপ। একে কিন্তু আমি চারটা তলে রাখতে পারবো। দেখ, আমি কিন্তু ঘুরে ঘুরে যদি রাখি, তাহলে কিন্তু সেখানে সেখানে আমি চারটা তলে রাখতে পারবো না। হ্যাঁ। তো চারটা তলে যেহেতু রাখা যায়, সেখানে চতুস্তলকীয়। চারটা তলে রাখতে পারতেছি, সেখানে বা চারটা তল প্লাস তলকীয়, ওই জন্য আসলে আসছে চতুস্তলকীয়। তার মানে পাঁচটা তলে রাখা যায় যদি যায়, তাহলে সেটা আমাদের কি পঞ্চতলকীয়। ষষ্ঠ তলে কি বলে, ছয়টা তলে রাখা গেলে সেটা আমাদের হলো ষষ্ঠ তলকীয়। ওকে, যেহেতু চারটা তলে রাখা যাচ্ছে, তার মানে সেই শেপটা আসবে আমাদের চতুস্তলকীয়। আচ্ছা, এটা গেল, মোটামুটি এটা গেল। এখন এর ইংলিশটা একটু মনে রাখা ভালো। ইংলিশটা হলো আমাদের টেট্রাহেড্রাল। ওকে, ডান। এখন এরপরে আঁকবো হলো, এরপরে লিখবো হলো PCl5। এই তিনটা লিখছি, আর পরে তিনটা লিখবো, লিখে আমাদের আজকে ক্লাস শেষ। PCl5, PCl5 এর ক্ষেত্রে এক্স এর মান থেকে বলতো কত? ফসফরাসের ক্ষেত্রে হলো 15, তাহলে কত? 2, 10, 5। তাহলে 5 প্লাস 5 ডিভাইডেড বাই 2, তার মানে কি 10/2 মানে 5। 5-এর ক্ষেত্রে এক্স এর মান আসতেছে 5, এখানে আসতেছে হলো sp3d। বল, বোঝা গেছে PCl5 এর আসলে এক্স এর মান 5 কেমনে? হুম। ওকে ওকে, এক্স এর মান 5। এখন একে যখন আমি আঁকবো, তখন কি করব? ফার্স্টে কেন্দ্রীয় পরমাণুটা দিব, কেন্দ্রীয় পরমাণু দিয়ে ওপরে দুইটা টান দেব, ওপরে দুইটা টান দেব। তারপরে বাকি দেখ, আমি দুইটা মানে আমি সেখানে আমি বল মানে এক্স এর মান কত? 5। এক্স এর মান 5 মানে কি 5টা বন্ধন হবে, 5টা বন্ধনের মধ্যে দুইটা বন্ধন আমি আমি বলা যে দিয়ে দিছি, বাকি দুইটা বন্ধন তখন আমি এইভাবে আলাদা আলাদা করে দেবো। এখন এইখানে একটা কথা আছে। কথাটা হলো আমি আর কি একটু একটু আগে বলি। এটা আর কি ভিডিওতে দেখালে ভালো হয়, তখন আমি তো ভিডিও চালু করব না। এখন এই যে আমি কেমনে দেখাই, ধর এই যে এটা একটা তল, এই একটা তল আছে না, এই তলে এইখানে যদি আমি ফসফরাস রাখি, এই যে প্রথম যে দুইটা টান, সেই দুইটা টান আমাদের ওই তলের উপরে লম্ব বরাবর আছে, বাকি দুইটা কিন্তু আমাদের এই তল বরাবর আছে। বল, ফিল করা গেছে? হ্যাঁ। মানে এটা একটা 3D শেপ। ধর এইভাবে আরেকটু একটু যদি বড় করে আঁকি, এইখানে আমাদের পি আছে, এই দুইটা টান আমাদের তলের উপর দিয়ে নিচ দিয়ে বের হয়ে গেছে, এবং বাকি যে তিনটা, সেই তিনটা আমাদের ওই তলের উপরে আছে। এখানে ক্লোরিন, এইখানে ক্লোরিন, এইখানে ক্লোরিন, এইখানে আরেকটা ক্লোরিন, এইখানে আরেকটা ক্লোরিন। এখন আমি যদি প্রত্যেকটা শীর্ষবিন্দু বা প্রত্যেকটা ক্লোরিন যদি যোগ করে দিই, এইটা যোগ করে দিলাম, এইটা যোগ করে দিলাম, এইটা যোগ করে দিলাম, তারপরে ধর এটার সাথে এইটা যোগ করে দিচ্ছি, এইটা যোগ করে দিচ্ছি, এইখান থেকে নিচ থেকে আরেকটা ধর এইখানে যোগ করে দিচ্ছি, আবার এটাও মেবি আর কি এইখানে যোগ যায়। আসলে যা আবার হোক, এখানে কিন্তু একটা আমাদের এই দেখ এই শেপটা, এইখানে একটা, এইখানে, 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 এই যে পুরোটা মিলে উপরে একটা কি কি বলা যায়, উপরে কি একটা পিরামিডের মতো শেপ হয়নি? মানে হ্যাঁ। হয়তোবা আমার চিত্রটা অতটা ভালো না, কিন্তু উপরে একটু ফিল করা যায় যে উপরে একটা পিরামিড আছে, এভাবে একটা পিরামিড, এভাবে একটা পিরামিড আছে, নিচে আরেকটা পিরামিড আছে। বল, ফিল ফিল করা যাচ্ছে এখন? হুম। তাহলে তখন এই শেপটা দাঁড়াবে, এই যে PCl5, ধর এখানে পি, এইখানে একটা সিএল, এখানে একটা সিএল, এইখানে একটা সিএল, এইখানে একটা সিএল, এখানে একটা সিএল, এই যে 5টা সিএল। তখন কি এটা একটা দুইটা পিরামিড আছে, একটা উপরে একটা নিচে, এবং এই পিরামিডের শেপগুলো কি ত্রিভুজ আকার না? ত্রিভুজ পিরামিড, আকার। পিরামিড তো আসলে ত্রিভুজ আকার হয়। হ্যাঁ, তখন এই শেপটা তখন আমাদের দাঁড়াবে। এখানে আগে লিখি, এখানে ধর সিএল লিখলাম, এখানে সিএল, এখানে সিএল, এখানে সিএল, এখানে একটা সিএল, এবং এটা যদি একটু মিশাই দিই, সবগুলো একটু আগে মিশাই দিলাম। সব আচ্ছা, এই সবগুলো একটু আর কি মিশিয়ে দিলাম। আমি তো আসলে বুঝাতে পারছি, মানে যেটা আমার মেইন যে টার্গেট ছিল, যেটা আর কি যে ত্রিভুজ হয় কিনা সেটা তো মনে হয় বোঝাতে পারছি। এখন তার সাপেক্ষে
এই শেপটা তখন দাঁড়াবে দেখ, ওপরে একটা ত্রিভুজ ছিল, নিচে একটা ত্রিভুজ ছিল, তাহলে সেই ত্রিভুজ বা এই শেপটা তখন হবে আমাদের দ্বিপিরামিডীয় ত্রিভুজ আকার। দ্বিপিরামিডীয় ত্রিভুজ আকার। কারণ কি, ওপরে একটা ত্রিভুজ, উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, পিরামিডটা যেহেতু আমাদের ত্রিভুজ শেপ হয়, সে কারণে দ্বিপিরামিডীয় ত্রিভুজ আকার। এবং এর ইংলিশ টার্মটাও মনে রাখা ভালো, দেখ দ্বিপিরামিডীয় তার মানে কি, বায়োলজির ক্ষেত্রে একটার ক্ষেত্রে কি জানি বলে, তা জানি না, কিন্তু দুইটার ক্ষেত্রে কি বলে বাই, তিনটার ক্ষেত্রে ট্রাই, চারটার ক্ষেত্রে কি টেট্রা, এই জিনিসপাতিগুলো বলে। তখন এই শেপটা দাঁড়াবে বাই পিরামিডাল, বা সরি, প্রথমে আসবে হলো এই ত্রিকোণাকারটা আসবে, এটা আসবে হলো ট্রাইগোনাল বাইপিরামিড বা বাইপিরামিডিয়াল ট্রাইগোনাল, তাও হবে ট্রাইগোনাল বাইপিরামিড, ওকে, ট্রাইগোনাল বাইপিরামিড। তারপরে পিসিএল, আচ্ছা কোনো প্রশ্ন আছে? না। প্রশ্ন থাকা উচিত। আমরা আগের তিনটাতে কোণ বের করছি 180, 120, 109.5 ডিগ্রি, এইখানে কোণটা কোথায়, তাই না? একটু প্রশ্ন আসা উচিত। কোন তো থাকবেই, কোন ছাড়া আবার তো হবে তা না। সেই প্রশ্ন কেন করলেন না? আমি তো সেটা না বলে চলে যাচ্ছিলাম। এখন যদি তো বলবো খালি না, আমি জানি। খালি যদি এভাবে বলি যে কেমন আছো, কি করছো, খাওয়া দাওয়া করছে, এই প্রশ্নগুলো করলে হবে? আমি বলি অন্যদের না এবার, নাটক অন- কম কর। তোর অন্যদের মতো না। শুধুমাত্র এই প্রশ্নগুলো হ্যাঁ হ্যাঁ, করলে কি তুই হবে? বলিস, আমি বলিস না। আচ্ছা, এখন এখন এইখানে যে পিসিএল 5 আসতেছে, এর শেপটা আমরা কি বললাম, ট্রায়াগোনাল বাইপিরামিড। এখন এইখানে কোণ হবে দুইটা। কোণ কেমনে দুইটা, দেখ, এই তিনটা কিন্তু ছিল আমাদের তলে ছিল, এবং এই দুইটা কিন্তু তলের উপরে লম্ব ছিল না। এই যে এটা আমাদের তলের উপরে এই দুটো লম্ব, তারপরে এই যে বাকি দুইটা কিন্তু আমাদের তলে ছিল। তার মানে এই কোণটা হলো 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, সেমভাবে এই কোণটা আমাদের 90 ডিগ্রি, এবং বাকি এই যে এই দুইটার মধ্যে যে একটা কোণ আছে, এই যে যে মানে যে মানে যে যে দুটো তলে আছে, সেই দুটো তলের মধ্যে কোণ হলো 120 ডিগ্রি। যদি বলি কেন 120 ডিগ্রি, আমি একটু ব্যাখ্যা করতেছি, চিত্র আঁকে ব্যাখ্যা করে দেবো, কোনো সমস্যা না। আমার এখানে প্রচুর খাতা আছে। এইখানে একটা ক্লোরিন, 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 ওকে ডান, এতটুকু। এই কোণটা যেহেতু তলের ওপর লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, সেমভাবে এই ক্লোরিনটা এই ক্লোরিনের সাথে 90 ডিগ্রি করে, এই ক্লোরিনের সাথে 90 ডিগ্রি করে। এখন কথা হলো, তলে অবস্থিত যে তিনটা ক্লোরিন আছে তাদের মধ্যকার কোণ কত? আমি বলছিলাম যে তলে এমনভাবে থাকবে যেন তাদের মধ্যে বিকর্ষণ বলটা সর্বনিম্ন হয়। তাহলে বিকর্ষণ বলটা সর্বনিম্ন করতে চাইলে যখন আমরা এই যে বিএফ থ্রি পড়লাম, তখন কি আমরা 360কে 3 দ্বারা ভাগ করে নিই। এখানে আমরা এটার ক্ষেত্রে বিএফ থ্রি এখানে ক্ষেত্রে আমরা 360কে 3 দ্বারা ভাগ করে 120 ডিগ্রি করছি, কারণ তারা সর্বোচ্চ ওই বিকর্ষণে থাকতে, যদি মানে বলি সর্বোচ্চ আরামে থাকতে চায় বা সর্বনিম্ন বিকর্ষণে থাকতে চায়, তাহলে সর্বনিম্ন বিকর্ষণে থাকতে পারবে যদি এই দুইটার কোণ 120 ডিগ্রি হয়, এই দুইটার কোণ 120 ডিগ্রি হয়, সেমভাবে এই দুইটার কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে তারা মানে যদি বলি সর্বনিম্ন বিকর্ষণ বলে থাকতে পারবে। বল, বোঝাতে পারছি কিনা? হ্যাঁ। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এই যে পিসিএল 5টা গেল, পিসিএল 5-এর যাবতীয় সব বলছি, কোনো কিছুই বাদ রাখিনি। এখন এরপরে যাব হলো আমরা SF6 এর ক্ষেত্রে কেন যাবো বলতেছি। SF6 x কত আসবে, 6 + 6 / 2, 12/2 মানে কত, 6। 6-এর ক্ষেত্রে কি কি আসে, x 6 মানে আসতেছে আমাদের sp3d2, তাহলে sp3d2 যদি হয়, তাহলে এর বন্ধন করা থাকবে, এর বন্ধন থাকবে হলো 6টা বন্ধন কিভাবে থাকে, ধর এটা আমাদের সেই তল, এই তলে এইখানে সালফার আছে, এই তলের উপরে একটা টান, নিচে একটা টান, বাকি টানগুলো আগে কি হয়েছিল, আগে যেহেতু তিনটা ছিল, তিনটা 360কে ভাগ করছে, এই আর কি 360কে ভাগ করে করছে হলো 120, কিন্তু এখন যেহেতু আমাদের এক্স এর মান হলো 6, মানে কি 6টা বন্ধনের মধ্যে আমি 2টা বন্ধন দিয়ে ফেলছি, বাকি আরও 4টা বন্ধন আছে, 4টা বন্ধন তখন 360কে 4 দ্বারা ভাগ করে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল বরাবর থাকবে। তাহলে 360কে
4 দ্বারা ভাগ করলে পাওয়া যায় 90, 9 কে 9, 9 কে 18, 3 নং 7, 4 নং 36। তার মানে এইরকম করে একটা টান, এইরকম করে এইভাবে এইভাবে, এইখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এইখানে আরেকটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন। বল, বুঝতে পারছিস চিত্রটা? হ্যাঁ। তার মানে এইটা এটা যোগ হবে, এটা এটা যোগ হবে, এইখানে যোগ, এইখানে যোগ, সেমভাবে এইটা যোগ, এইটা যোগ, এখান থেকে আস্তে আস্তে এইটা যোগ, এইটা যোগ। ওকে, এইগুলো যোগ হয়ে গেল। তাহলে এইখানে আসলে যে আমরা ত্রিভুজটা পাচ্ছি, মানে এইখানেও কিন্তু বলা যায় আমরা কিন্তু আসলে পিরামিডে পাচ্ছি না, কিন্তু এই পিরামিডের যে এই যে তলটা, এই তলটা যদি একটু খেয়াল করিস, তলটা কিন্তু একটা আমাদের বর্গাকার শেপ, বর্গাকার শেপ। তারপরে এইখান থেকে ধর এটা আমাদের সেই মানে পিরামিডের মাথা, তুই ধর পিরামিডের ওপর থেকে দেখতেছু, যে এটা হলো পিরামিডের বর্গাকার শেপ, এবং এটা হলো পিরামিডের এই, তো এই টার্মটা মানে এই টার্মটা আমি এইখানে লিখলাম। তার মানে এই পিরামিডটা কি এখন আমাদের ত্রিভুজাকার নাকি বর্গাকার? হ্যালো? এটা তো ত্রিভুজাকারই। আচ্ছা, আমি বলতেছি, আমি দেখাই দেখাই তুই চিত্র দেখালে বুঝতে পারবি। এটা আসে হলো প্ল্যানার স্কোয়ার বাই পিরামিডাল, এই তো স্কোয়ার বাই পিরামিডাল, এই তো এই শেপটা, এই তো এটাই হলো আমাদের। আচ্ছা, চিত্র কি বোঝা যায়? থাম, আমি চিত্রটা সেভ করে ওই ডেস্কটপে আনতেছি, সমস্যা নাই। স্কোয়ার বাই পিরামিডাল, তারপরে এখান থেকে আরেকটা যদি চাই স্কোয়ার বাই পিরামিডাল না, এখন নাম হলো ট্রাইগোনাল বাই পিরামিডাল। ট্রাইগোনাল বাই পিরামিডাল এখানে আসবে আমাদের কোন চিত্রটা? ওয়েট ওয়েট ওয়েট, এই তো এই দুটাকে এক করছে, এটা ভালোভাবে লাগছে, একটু ওয়েট কর। আমি ক্লাস শুরু করছি সেই 6টা থেকে, গলা শেষ। আচ্ছা, তোর টায়ার্ড লাগলে তুই রেখে দে, চপ, সমস্যা নেই। ফাঁকিবাজ। এই আমি ফাঁকিবাজ। ছবি কই জানি সেভ করলাম, এটা একটা কথা। ছবি সেভ করছি তো ডেস্কটপে না, এখানে সেভ অ্যাজ ডেস্কটপ। দাঁড়াবে, ওয়েট কর। এই তো এই দুটা চিত্র, বল এই যে আমি যে চিত্রটা আঁকছি আর এই চিত্রের মধ্যে কোনো পার্থক্য আছে? হুম, আছে তো। কেমনে? তুই এই কোণাগুলায় মানে বর্গের সাথে মিলাসনি, মানে চতুর্ভুজের আচ্ছা, সাথে। হয়তো বা মেলাই নি, কিন্তু এই যে তল, এই যে একটা তল আছে, এই তলে 4টা মাথায় 4টা ফ্লোরিন, এইখানে হলো সালফার, এর ওপরে 2টা টান, নিচে 2টা টান, তারপরে এই যে 4টা মাথায় 4টা করে আমাদের সালফার গেছে, তাই না? হ্যাঁ। মানে আমি আসলে বোঝাতে চাচ্ছি, হয়তো বা আমার চিত্র আঁকান হয়নি, আমার এমনিতে হাতের লাগা যা খারাপ, চিত্র তো আরো আরো মানে জঘন্য চিত্র আরে হয়। আমি এমনি মজা করে বলছি, তোর চিত্র ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন এই যে একটা মানে উপরে মানে মানে যদি বলি এইখানে কিন্তু পিরামিড হয়েছে, এইখানে যদি পিরামিড হয় তাহলে এই পিরামিডটাকে আমাদের যদি বলি আমি বাই পিরামিডাল, কিন্তু পিরামিডাল কিন্তু আমাদের ত্রিভুজ শেপ না, পিরামিডটা কিন্তু আমাদের বর্গাকার শেপ না, মানে পিরামিডের হ্যাঁ, পিরামিডের এই যে তলটা কিন্তু হ্যাঁ। আমাদের বর্গাকার, পিরামিডের তলটা কিন্তু আসলে আমাদের বর্গাকার আসছে। এবং আগেরটা ক্ষেত্রে কি আসছিল? আগেরটা ক্ষেত্রে আসছিল আমাদের এই টাইপের, এই তো এইখানে দেখ চিত্রটা আছে, ভালো একটা চিত্র, যে এইটা হলো প্রথমে একটা ত্রিভুজ বা একটা ত্রিভুজাকার পিরামিড, সেই দুইটা ত্রিভুজাকার পিরামিডকে এক করছে, এক করার পর তখন কিন্তু এই শেপটা আমরা একটা এইখানে যে আমরা, আচ্ছা এটা আর কি ঠিক না এই তো এটা আমাদের ট্রাইগোনাল বাই পিরামিড, এই দেখ এইটা একটা আমাদের পিরামিড, এইখানে একটা ত্রিভুজ শেপের পিরামিড, এইখানে একটা আমাদের ত্রিভুজ শেপের পিরামিড, তাকে বলছে ট্রাইগোনাল বাই পিরামিড। এটা আমাদের আগেরটা, মানে যে এই আমরা PCL 5 এর যেটা,
বল ক্লিয়ার কি, বুঝতে পারছি কি? হ্যাঁ। ওকে ওকে ওকে, তাহলে এইখানে চিত্রতে আসলাম। আসার পর এইখানে তাহলে আচ্ছা, তাহলে SF6 তার আকৃতিটা আমি কি বলতে পারি না যে দ্বিপিরামিডীয় বর্গাকার? দ্বিপিরামিডীয় মানে হ্যাঁ। মানে দুইটা পিরামিড আছে কিন্তু নিচে একটা বা তার তলটা হলো বর্গাকার শেপ। তার মানে তখন আমরা এই চিত্রটা আগে আমি আঁকি, যে এইখানে এস থাকবে, এই কি লিখি, এইখানে আমাদের এস থাকবে, এইখানে এস থাকবে, এইখানে উপরে দুইটা টান দিয়ে দুইটা ফ্লোরিন, উপরে দুইটা টান দিয়ে ফ্লোরিন, এইখানে একটা ফ্লোরিন, এইখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এইখানে একটা ফ্লোরিন, এইখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এবং এর যে আকৃতিটা সে আকৃতিটা আসবে হলো দ্বিপিরামিডীয় বর্গাকার। ফল ক্লিয়ার কিনা? ইংলিশ কি দাঁড়াবে? হ্যাঁ। ইংলিশ আগেরটার মতন করে একটু আমাদের মিল আছে, এটা দাঁড়াবে হলো স্কোয়ার পাই পিরামিড। ওকে, লাস্ট লাস্ট যেটা, এটা ওইভাবে আর কি মানে 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 যদি বলি এটারও ব্যাখ্যা আছে, তা আমি আপাতত আজকে ব্যাখ্যা না করে আজকে খালি শেপটা লিখে দিই, তবে বুঝতে পারবি। দাও আমি তাও একটু বলে ইয়ে করে দিব, চিত্র আঁকে দেবনি। এক্স ইকুয়াল টু কত, মানে যদি বলি এক্স ইকুয়াল টু কত, 7 + 7 ডিভাইডেড বাই 2 না, মানে কত, এক্স এর মান 7, তাই তো? হুম। এক্স হ্যাঁ। এর এক্স এর মান 7, তারপর আমাদের এখানে সংকরণ আসবে হলো sp3d3, sp3d3, মানে এইখানেও ফার্স্টে আই লিখবো, ওপরে দুইটা টান দেবো, ওপরে দুইটা এইভাবে দুইটা ফ্লোরিন দিলাম, তারপরে বাকি 5টা ফ্লোরিন আমরা একটু আলাদা আলাদা করে দিব। ধর এইখানে দুইটা দিলাম, এইখানে বাকি 3টা দিলাম, এই যে 5টা ক্লোরিন থাকবে তলে, বাকি দুইটা থাকবে আমাদের উপরের পৃষ্ঠে। তার মানে এখন এই শেপটা যদি সার্চ দিয়ে একটু দেখাই দিই, এটা আসবে মেবি, আমাদের শেপটার নাম হলো পেন্টাগোনাল বাইপিরামিড। পেন্টাগোনাল বাইপিরামিড। এগুলো পড়াচ্ছি কারণ আছে, কারণ আমি ওই মুখস্থবিদ্যায় যাব না, আমি বুঝে বুঝে প্রত্যেকটা সংকরণের MCQ সলভ করব, সলভ করাই দেবো, এই কারণে আর কি বুঝে বুঝেতেই। এই তো এইটা একটা পঞ্চকোণীয়, পঞ্চকোণীয়, এটা আমাদের একটা পঞ্চকোণীয়, এই তো 1 2 3 4 5 6 দেখ, একটা তল এই সেটা হয়ে গেল, একটা তল, দুইটা তল, তিনটা তল, এই যে পিছনে একটা 4টা তল, এই একটা 5টা তল, সেই কারণে বলা হচ্ছে পঞ্চকোণীয় ত্রিভুজাকার। এটা আমি যদি সেভ করে আনি, সেভ করে আমার এইখানে দেখাচ্ছি, ভালো লাগবে। তোর যদি কোনো ফ্রেন্ড দেখে তুই এই শেষ বয়সে এসেও এগুলা চিত্র সহকারে বুঝতেছো না, তাহলে তো গাল পারবে, তো কি পড়াচ্ছে না পড়াচ্ছে, এখন তো লাগবে মুখস্থ মুখস্থ মুখস্থ, কিন্তু আমি তো বলি মুখস্থ লাগবে না। মেডিকেল হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ। 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 এই তো এইখানে আছে আমাদের কোন যোগ শিখতেছিলাম, সেটা IF7, এইখানে আছে একটা আই, এই যে উপরে দুইটা ফ্লোরিন, এইখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এইখানে একটা টান, এইখানে একটা টান, এইখানে একটা টান, এইখানে একটা টান, এইখানে একটা টান। দেখি তুই আমায় বল, এই যে চিত্র, এই যে তলের যে চিত্র আর আমার চিত্রের মধ্যে কোনো পার্থক্য আছে কি? আমি যে ডাকছি এ তো না। একই না? হ্যাঁ। ওকে, তাহলে এর শেপটা তখন আসবে, ধর এইখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, এই শেপটা তখন দাঁড়াবে আমাদের পঞ্চকোণীয়। পঞ্চকোণীয় দ্বিপিরামিড, যার ইংলিশ টার্মটা আগেরগুলোর মতনই পেন্টাগোনাল বাইপিরামিড। ওকে, মোটামুটি আজকে আমাদের পড়া শেষ, আজকে আর কিছু পড়াবো না। তোর আজকে কাজ হলো, আমি যা যা স্লাইডে দিছি
স্যারগুলো তুই আবারও খাতায় তুলবি প্লাস আবারও লিখবি, এবং বিশ্বাস যদি করিস ভাই বা বোন যাই বলি, এই যে 6টা 1 2 এই তো ধর এখানে বলে দিই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা খুবই কাজে দেবে এমসিকিউ সলভিং এর ক্ষেত্রে। খুব বলা যায় একদম খুবই ভালো একটা উপকার দেবে। তুই তো বিশ্বাস না হয় আজকে একটু বই থেকে সংকীর্ণ টপিকটা খুলে দু একটা এমসিকিউ দেখে নে, ম্যাক্সিমাম গুলোই পারবি, 2-1টা পারবি না সেটা জানি, সেই 2-1টা আমি কালকে পড়াই দেবো। ওকে নাকি আজকে দেখাবো বলে? আচ্ছা। বলে না না, বল। কালকে দেখার সমস্যা নাই, পিডিএফটা দিয়ে দিস। কেন তোর কি এনাদি শেষ? না। তাহলে ওয়েট কর, চুপ করে বসতো। আচ্ছা থাক থাক থাক, বেশি আমার কষ্ট দেওয়া ঠিক না, তাহলে রাখি নাকি? হ্যাঁ ঠিক আছে। আল্লাহ হাফেজ।